সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের একটু ভিন্নধর্মী কথা বলতে চাই। দেখো, করোনাকালীন এই সময়ে আমরা অনেকেই কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু চলে যাচ্ছি, আবার আমরা অনেকেই কিন্তু থেকে যাচ্ছি। আসলে এই সৃষ্টির স্রষ্টা যিনি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছেন, আমরা কিন্তু তার হাতে কিন্তু বন্দী। মানুষের জীবন কত ক্ষণস্থায়ী, তোমরা কি একটু ভেবে দেখেছো? আজ আমরা আছি, কাল আমরা না থাকতেও পারি। এই সুন্দর পৃথিবীতে আমরা যদি কিছু আমাদের সাক্ষ্য রেখে যেতে চাই, আমাদের সৃষ্টি কিছু রেখে যেতে চাই, তাহলে আমাদের কাজ করতে হবে। প্রকৃতি থেকে যাচ্ছে, আমার পরে আরেক জেনারেশন আসছে, কিন্তু প্রকৃতি কিন্তু থেকে যাচ্ছে। সেই মাঠ কিন্তু থেকে যাচ্ছে, যে মাঠে আমি আজ খেলতাম, এরপরে আমার পরের জেনারেশন খেলবে, আমার আগের জেনারেশন খেলা করেছিল, সেই মাঠ থেকে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতি থাকছে, সেই দিন থাকছে, কিন্তু আমরা মাঝখান থেকে কিন্তু আমরা থাকছি না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি তোমাদের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমার ক্লাসে ফিরে যাই। আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথমে আমি আমার পরিচয় দেব তোমাদের। দেখো, আমি অভিজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক বাংলা, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আজ আমি নবম এবং দশম শ্রেণীর একটি কবিতা নিয়ে আমি আলোচনা করব। তোমরা বলবে যে আমি কোন কবিতাটি পড়াতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি সর্বপ্রথমে তোমাদের কিছু ছবি দেখাতে চাই। সেই ছবি দেখে তোমরা বলবে যে আজকে আমরা কোন অধ্যায়টি পড়তে চলেছি। তো দেখো, প্রথমে আমরা একটি ছবি দেখছি, যে একটি সুন্দর একটি প্রকৃতি। দেখো, প্রকৃতি, এবং পরের আরেকটি ছবি দেখছি, সেই ছবিটি হচ্ছে একটা মাঠ, সুন্দর একটা মাঠ আমরা দেখতে পাচ্ছি। যে এই প্রকৃতিটা দেখতেছি যে আকাশে অনেক মেঘে ঢাকা। আর পরের যে ছবিটা, যেটাতে আমরা দেখছি যে একটা সুন্দর একটি মাঠ। এই মাঠে দেখছি যে কোনো প্লেয়ার নেই, কিন্তু মাঠটা কিন্তু পড়ে আছে। তোমরা কি বলতে পারো যে আমরা কোন অধ্যায় পড়তে চলেছি? আমি বুঝতে পেরেছি যে তোমরা সকলেই বুঝতে পেরেছো যে আমরা আজ একটি কবিতা, অর্থাৎ সেই দিন এই মাঠ পড়তে চলেছি। তো আজকে আমরা পড়াবো সেই দিন এই মাঠ। এটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। তোমরা কিন্তু জেনে থাকবে যে জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা একটু পরেই আমি তোমাদের আলোচনা করব, সেই সম্পর্কে তোমরা অবশ্যই জানবে। কবি জীবনানন্দ দাশ সম্পর্কে যাওয়ার আগে আমরা জানবো যে এই কবিতাটি কেন আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ এই কবিতাটি পড়ে আমরা কি শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমরা এই কবিতাটি পাঠ করে তোমরা কবি জীবনানন্দ দাশ সম্পর্কে জানতে পারবে, এবং প্রকৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে তোমরা সুস্পষ্ট ব্যাখ্যা করতে পারবে। আর দেশের প্রতি মমত্ব ও শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। অর্থাৎ এই কবিতাটি পড়লে তোমরা কবি সম্পর্কে জানতে পারবে, আমাদের এই প্রকৃতি সম্পর্কে জানতে পারবে, এবং দেশের প্রতি যে গভীর শ্রদ্ধাবোধ এবং মমত্ববোধ, সেটি কিন্তু তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমেই আমরা কবি পরিচিতিটা জেনে নেব। আমরা দেখছি যে ছবিটি আমরা লক্ষ্য করছি, সেটি ছবি হচ্ছে কবি জীবনানন্দ দাশের একটা ছবি। এই কবি জন্মগ্রহণ করেছেন 1899 সালে, অর্থাৎ
এই বছরে কিন্তু আমাদের আরো 2 জন লেখক জন্মগ্রহণ করেছেন। তোমরা কি বলতে পারো কে? একজন হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, আর একজন হচ্ছে আমাদের বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়। এই 2 জন, আর ইনি জীবনানন্দ দাশ, তিনি, এই 3 জন কিন্তু 1899 সালে জন্মগ্রহণ করেছেন। দেখো কবির জন্মস্থান কোথায়? এই কবির জন্মস্থান হচ্ছে বরিশালে। অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? বরিশালে জন্মগ্রহণ করেছেন। তার পেশা কি ছিল এটা কি তোমরা জানো? তার পেশা ছিল অধ্যাপনা। অর্থাৎ তিনি সুন্দরভাবে কিন্তু পেশায়, আমরা যে পেশায়, শিক্ষকতা পেশায় তিনি নিয়োজিত ছিলেন। কবি জীবনানন্দ দাশ তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। তার ভিতরে কয়েকটি উল্লেখযোগ্য, তোমরা একটু মন দিয়ে শুনবে। ধূসর, রূপসী বাংলা, ঝরা পালক, বনলতা সেন, আরো অনেক তিনি লিখেছেন, যেগুলো এই প্রকৃতি নিয়ে, প্রত্যেকটি বিষয় কিন্তু তিনি প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন। এই মহান কবি যিনি মৃত্যুবরণ করেছেন কলকাতায়, তিনি ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন। সেই মৃত্যুর তারিখটা হচ্ছে 22 অক্টোবর 1954 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কবি পরিচিতি সম্পর্কে একটু ধারণা নিলাম। এই কবি সম্পর্কে আমি 2-1টি কথা তোমাদের আমি বলি। কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। তিনি প্রকৃতিকে ভালোবেসেছেন। তিনি প্রকৃতিকে বিভিন্ন উপমা দিয়ে বুঝিয়েছেন। প্রকৃতির সাথে মানুষের জীবনের ট্র্যাজেডিকে তিনি ফুটিয়ে তুলেছেন। তো দেখো, আমি এখন এই কবিতাটি সম্পর্কে, কবিতাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। দেখিবে সেদিন স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, এই যে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য, এবং জীবনানন্দ দাশ কিন্তু প্রকৃতির কবি, তার কবিতায় সৌন্দর্যই হচ্ছে মৌলিক প্রেরণা। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কিন্তু কখনো হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না, তখনও কিন্তু প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে কিন্তু তৃপ্ত করবে। আলোচ্য এই অংশে কবি প্রকৃতির এই মাহাত্ম্যকে গভীর তৃপ্তি ও মমত্বের সঙ্গে উপস্থাপনা করেছেন। দেখো, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। আমি কয়েকটি চালতা ফুলের ছবি দিয়ে কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। দেখো, লক্ষ্মী পেঁচারও অনেকে, তোমরা কিন্তু লক্ষ্মী পেঁচা সম্পর্কে জানোই না, চেনোই না। আমি কিন্তু কয়েকটি লক্ষ্মী পেঁচার ছবি দিয়েও কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো খেয়াল করো, কবি বলতে চেয়েছেন যে চালতা ফুল কিন্তু শিশিরের জলে আর ভিজবে না, নরম গন্ধের ঢেউয়ে। অর্থাৎ চালতা ফুলের যে সুন্দর ঘ্রাণ আছে, সেই ঘ্রাণে কিন্তু সে আর ভিজবে না। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীর তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। দেখো, কবির এই লাইনটি আমি তোমাদের একটু বিশ্লেষণ করছি। আসলে আমরা পৃথিবীতে কিন্তু কেউই চিরস্থায়ী নয়। প্রত্যেক মানুষকে কিন্তু একসময় আমাদের চলে যেতে হবে। কিন্তু শিশিরের জলে যেমন চালতা ফুল ভিজে রহস্যময় সৌন্দর্যের সৃষ্টি হয়, যুগ যুগান্তরে তার কোনো শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধে ঢেউয়ে প্রবাহিত হয়ে থাকবে অনন্তকাল ব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতি এক অপরূপ শাশ্বত মূর্ত হয়ে উঠেছে। যেখানে লক্ষ্মী পেঁচাটি
মমত্বের অনুভাবনা ও ধরা দিয়েছে অসাধারণ এক তাৎপর্যে। তাহলে কি তোমরা কি বুঝতে পেরেছো যে কবি এইটা কিন্তু একটি রূপক অর্থে কিন্তু ব্যবহার করেছেন। তো দেখো, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। আমি কয়েকটি সুন্দর বাতি দিয়ে কিন্তু তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি। খেয়াগুলো এসে লেগেছে চরের খুব কাছে, অর্থাৎ নদীর যে চর, সেই চরের কাছে কুলে খেয়াগুলো কিন্তু এসে লেগেছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। ঈশ্বরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। দেখো, এই কথাটির আমি অর্থ তোমাদেরকে আমি সুন্দরভাবে বোঝাচ্ছি। এই যে দেখো, আমি কয়েকটা ছবি দিয়েও কিন্তু তোমাদের সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করেছি, সেটি তোমরা একটু মন দিয়ে খেয়াল করো। মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। ঈশ্বরীয় ও ব্যাবিলন সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নয়। তো খেয়াল করো, কিন্তু এই প্রকৃতি তার আপন রূপ, রস, গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের এক আস্বাদ, মৃদুমন্দ কোলাহলের যে আনন্দ, তার অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য, এগুলো কিন্তু কখনোই শেষ হয়ে যায় না। কবিতাটিতে কবি জীবনানন্দ দাশ প্রকৃতির এক চিরকালীন সৌন্দর্যের বিস্ময়কর নিপুণতা এটা উপস্থাপন করেছেন। অর্থাৎ এটি কিন্তু প্রকৃতির সাথে কিন্তু একটা রূপক রূপক অর্থ দিয়ে কিন্তু কবি বোঝাতে চেয়েছেন। এই কবিতাটি সম্পর্কে তোমাদের আমি আরো দু একটি ধারণা দিই যে সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে কিন্তু বিনির্মাণ। অর্থাৎ আমাদের এই সভ্যতা যেমন একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু নতুন নতুন সভ্যতা গড়ে উঠছে। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতি তখন থাকে চিরকালের ব্যস্ততা। প্রকৃতি থাকে কি চিরকালের একটা ব্যস্ততা থাকে। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুল পড়ে শিশির, শীতের শিশির চালতা ফুলের উপরে পড়ে, সেটি ভিজিয়ে যায়। লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা, অর্থাৎ শুভ খবর। যে কোনো শুভ যে খবরগুলো সেগুলো কিন্তু আমরা পাই হচ্ছে কোথার থেকে? এই লক্ষ্মী পেঁচার মঙ্গল বার্তা থেকে। খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সে মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের কিন্তু কোনো মৃত্যু নাই। অর্থাৎ মানুষের স্বপ্নের কখনো মৃত্যু নাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটি সম্পর্কে তোমাদের আমি কিন্তু সুস্পষ্ট একটা ধারণা দিয়েছি। তো আরো কয়েকটি লাইন আমি তোমাদেরকে একটু বলি, তোমরা একটু খেয়াল করো। তোমরাও আমার সাথে কবিতাটি পাঠ করে নিতে পারো। আমি যে পড়লাম এতক্ষণ, তার আগে তোমাদের আমি ছোট্ট একটি কাজ দেব, এইটা তোমরা একটু খেয়াল করো যে বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ হারিয়ে ফেলে না। কেন কেন সে হারিয়ে ফেলে না, এটি তোমরা একটু আলোচনা করে আমার এই ক্লাস চলাকালীন সময় তোমরা লাইভ কমেন্ট করে আমার এই কমেন্ট বক্সে তোমরা উত্তর দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমি কয়েকটি লাইন তোমাদের আমি বলছি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না গো জানি, এই নদী নক্ষত্রের তলে। সেদিন দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ, পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব। দেখো, আমরা মরণের পরে কোথায় চলে যাই? কবরে চলে যাই, শ্মশানে চলে যাই। তাই কবি বলছেন যে সেই দিনের এই মাঠ স্তব্ধ হবে না গো, এই প্রকৃতি থেকে যাবে, এই মাঠ থেকে যাবে। হয়তো কবি থাকবেন না, আমরা থাকবো না, কিন্তু এই মাঠ, এই প্রকৃতি কিন্তু তারা তাদের রূপ, রস, গন্ধ কিন্তু দিয়েই যাবে আমাদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, তোমাদের আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি। প্রশ্নটা তোমরা একটু মন দিয়ে লিখে নিতে পারো। প্রশ্নটা একটু দেখো। এই কবিতার কবি নিসর্গ প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা তোমরা বর্ণনা করো।
অর্থাৎ নিসর্গ প্রেম মানে কবির প্রকৃতির প্রতি যে প্রেম, সেই প্রেম সম্পর্কে তোমরা সুন্দরভাবে বর্ণনা করে এটি খাতায় লিপিবদ্ধ করো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এই কবিতাটি আমি তোমাদের একটু মূল্যায়ন করব যে আসলে তোমরা কেমন ভাবে এই কবিতাটি আমার সাথে শুনলে বা পড়লে। তো দেখো, খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে, অর্থাৎ এই যে খেয়াঘাটের নৌকাগুলো যে নদী পারাপার করে যারা, এই নৌকাগুলো কোথায় এসে লেগেছে বলতো? এই নৌকাগুলো চরের খুব কাছে এসে লেগেছে। আজ কি ধুলো হয়ে আছে বলতো? আজ ঈশ্বরীয় সভ্যতা আজ ধুলি হয়ে আছে। আমি কোথায় চলে যাওয়ার কথা বলা হচ্ছে এখানে, অর্থাৎ আমি কি, আমি তো হচ্ছে কবি, সে কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? কবি পরপারে, অর্থাৎ যেখান থেকে গেলে মানুষ আর কখনো ফিরে আসে না, কবি সেখানে চলে যেতে চেয়েছেন। আমরা অনেক সময় বলি যে আমি উপরে চলে যাব, অর্থাৎ আমরা গডকে মানি, যার কারণে আমরা বলি যে আমি উপরে চলে যাব। তারপরের প্রশ্নটি লক্ষ্য করো, সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত যে ফুলের কথা আমি বারবারই তোমাদেরকে বলেছি, সেই ফুলটির নাম কি? তোমরা বলতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি জানি যে তোমরা এটি অবশ্যই বলতে পারবে। এটি হচ্ছে চালতা ফুলের কথা এখানে বলা হয়েছে। কি ফুলের কথা বলা হয়েছে? চালতা ফুলের কথা এখানে কিন্তু বলা হয়েছে। দেখো, তোমাদের আমি একটি বাড়ির কাজ দেব। তোমরা এই পাঠটি আমি সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এই বাড়ির কাজটা তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নাও। বাংলার ভূপ্রকৃতি ও বাঙালির স্নেহপরায়ণতাই বাংলার মুখ কবিতাটির মূল বিষয়। উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ স্নেহপরায়ণতাই বাংলার মুখ। কি বাংলার মুখ? এই বাংলার ভূপ্রকৃতি এবং বাঙালির যে আন্তরিকতা, বাঙালির যে যত্ন, বাঙালির যে স্নেহতা, এটি কিন্তু কবিতার মূল বিষয়। এটি তোমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে আনবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে এই ক্লাসটি উপভোগ করেছো, এই জন্য তোমাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও কোনো নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।